আজকে আমরা আলোচনা করব অ্যালডিহাইডের নামকরণ। অ্যালডিহাইডের নামকরণের ক্ষেত্রে দেখো আমাদের মূল শব্দের সাথে অ্যাল শব্দ যোগ করতে হয়। অ্যালডিহাইডের নামকরণের মূল শব্দের সাথে অ্যালডিহাইডের কার্বনের যে চেইন, সেই কার্বনের মূল চেইনের সাথে অ্যাল শব্দ যোগ করে আমাদের নামকরণ করতে হয়। তাহলে এটা আমাদের অ্যালডিহাইডের কমন নিয়ম। আচ্ছা, এবার দেখি প্রথম নিয়মটা আমাদের কি বলেছে। প্রথম নিয়মটা বলেছে অ্যালডিহাইডের কার্যকরীমূলক CHO যে দিক থেকে কাছে থাকবে আমাদের সেই দিক থেকে নাম্বারিং করে নামকরণ করতে হবে। আর CHOর যে কার্যকরীমূলক সেটা সবসময় 1 নাম্বার কার্বনে হবে, অর্থাৎ অ্যালডিহাইডের কার্যকরী মূলকের মধ্যে একটা কার্বন আছে। তাই এই ক্ষেত্রে নাম্বারিং করা, দীর্ঘ চেইন বাছাই করা খুব সহজ, কারণ সেই কার্বনটা সবসময় 1 নাম্বার কার্বন হবে। আচ্ছা, তারপরে কি করতে হবে দেখো, কার্যকরী মূলকের অবস্থান উল্লেখ করার দরকার নাই, তার কারণ অ্যালডিহাইড সবসময় 1 নাম্বারেই থাকবে। আর মূল শব্দের সাথে আমাদের অ্যাল শব্দ যোগ করে নামকরণ করতে হবে। দেখো আমাদের প্রথম যে উদাহরণটা রয়েছে এই উদাহরণটা, তাহলে আমাদের যে যৌগই দেওয়া থাক যাত্রা শুরু করব কই থেকে? CHO কার্যকরী মূলকের কার্বন থেকে। এইখান থেকে যাত্রা শুরু করলাম, উপরে গেলাম, সোজা চলে গেলেও 4 কার্বন, নিচে নেমে আসলেও কিন্তু আমরা 4 কার্বনই পাচ্ছি। দেখো পার্শ্ব শিকল হিসেবে 1 কার্বন, পার্শ্ব শিকল হিসেবে 1 কার্বন, তাহলে আমাদের পার্শ্ব শিকল 1 কার্বনের 2টা পেয়েছি। CHO সবসময় 1 নাম্বার, তাই এটা 1, এটা 2, এটা 3, এটা 4, 4 কার্বনের দীর্ঘ চেইন, 4 কার্বনের দীর্ঘ চেইন। শাখাগুলো মার্ক করি, 2 এবং 3-এ রয়েছে শাখা। তাহলে দেখো 2, 3 ডাইমিথাইল, 2, 3 ডাইমিথাইল, যেহেতু মূল চেইন 4 কার্বনে তাহলে বিউট অ্যাল, তাহলে কি হবে? বিউটান্যাল, বিউটান্যাল। এই ক্ষেত্রে নাম্বার উল্লেখের দরকার নাই, কারণ বিউটান্যাল সবসময় 1ই হবে। তাহলে 2, 3 ডাইমিথাইল বিউটান্যাল, 2, 3 ডাইমিথাইল বিউটান্যাল। আচ্ছা, আমাদের আরেকটা যৌগ রয়েছে, আমরা দেখি এই যৌগটার নাম কি দাঁড়াচ্ছে। দেখো CHO থেকে যাত্রা শুরু করতে হবে, তাই CHO থেকে সোজা চলে গেলাম, নিচে নামতে পারি, সোজাও যেতে পারি। সোজা গেলে 3 কার্বন, নিচে নামলেও 3 কার্বন। তাহলে আমাদের মূল চেইন হলো 3 কার্বনের, একটা পার্শ্ব শিকল আছে। CHO সবসময় 1 নাম্বার, তাই 1, 2, 3 3 কার্বন বিশিষ্ট আমাদের দীর্ঘ চেইন। দীর্ঘ চেইনে একটা পার্শ্ব শিকল আছে, তাহলে 2 মিথাইল, যেহেতু 3 কার্বন তাহলে প্রোপ, তাহলে অ্যাল, তাহলে প্রোপানঅ্যাল, 3 কার্বনের প্রোপানঅ্যাল, প্রোপানঅ্যাল। এই ক্ষেত্রেও নাম্বার উল্লেখের দরকার নাই, কারণ অ্যালডিহাইড সবসময় 1ই হয়। তাহলে আমরা প্রথম নিয়মে দেখলাম যে CHO সবসময় 1 নাম্বার কার্বনে বসবে, আর এই ক্ষেত্রে নাম্বার উল্লেখের কোনো প্রয়োজন নেই। আচ্ছা দেখো আমাদের দ্বিতীয়ত নিয়মটা যেটা রয়েছে, যে যদি CHO কার্যকরীমূলক 2 বার থাকে তাহলে একটা ফার্স্ট কার্বন, একটা লাস্ট কার্বন, একটা ফার্স্ট কার্বন হবে, একটা লাস্ট কার্বন হবে। মূল শব্দের সাথে ডাই অ্যাল শব্দ যোগ করতে হবে, 2 বার আছে তাই ডাই অ্যাল। এই ক্ষেত্রে যদি শাখা থাকে, মূল চেইনের সাথে যদি পার্শ্ব শিকল থাকে তাহলে নাম্বার উল্লেখ করতে হবে, আর পার্শ্ব শিকল না থাকলে নাম্বার উল্লেখের প্রয়োজন নেই। কারণ পার্শ্ব শিকল যদি থাকে তাহলে আমরা দ্বিতীয় কার্যকরীমূলক বা দ্বিতীয় সক্রিয় কার্যকরীমূলক বা শাখা দিক থেকে নাম্বারিং শুরু করব, তাই নাম্বার উল্লেখ দরকার। আর যদি পার্শ্ব শিকল না থাকে আমরা যে কোনো দিক থেকে নাম্বারিং করতে পারি, সেক্ষেত্রে নাম্বার উল্লেখ না করলেও চলবে। আমরা প্রথম উদাহরণটায় আসি, 4 কার্বনের দীর্ঘ চেইন। তাহলে আমরা যে কোনো একদিক থেকে নাম্বারিং করতে পারি, কারণ উভয় দিক থেকে CHO কার্যকরীমূলক একই নাম্বারে আছে। দেখো আমাদের নিয়মটা ছিল 2টা থাকলে একটা হবে ফার্স্ট কার্বন, একটা হবে লাস্ট কার্বন। দেখো একটা ফার্স্ট হয়েছে, একটা লাস্ট হয়েছে, 4 কার্বনের যৌগ। তাহলে মূল শব্দ হচ্ছে বিউট, বিউট। আমাদের 2 বার অ্যাল আছে, কত কততে আছে? 1, 4-এ আছে, 1, 4 ডাই অ্যাল, বিউট 1, 4 ডাই অ্যাল। যদি আমরা এই যৌগটার ক্ষেত্রে নাম্বারিং না করি তাও আমাদের ভুল হবে না, তার কারণ সবসময় এটা 1, 4-ই হবে, তখন নাম হবে বিউট ডাই অ্যাল। তাহলে যৌগটার নাম হবে বিউট ডাই অ্যাল, বিউট ডাই অ্যাল। যেহেতু এই টাইপসের নামকরণগুলো আমাদের MCQ-এ আসে, তাই আমাদের উভয় নামকরণই কিন্তু জানা প্রয়োজন, অর্থাৎ নাম্বার থাকলেও সঠিক, নাম্বার না থাকলেও কিন্তু এই ক্ষেত্রে সঠিক। তো সচরাচর দেখা যায় বিশেষ করে এই উদাহরণটা কম ব্যবহৃত হয়েছে, বিউট ডাই অ্যাল শব্দটা বা এই নামটাই বেশি ব্যবহৃত হয়েছে। দেখো পরের যে উদাহরণটা রয়েছে, 2টা CHO আছে, তাহলে একটা ফার্স্ট হবে, একটা লাস্ট হবে। এখান থেকে যাত্রা শুরু, এইখানে এসে শেষ। তাহলে একটা ফার্স্ট কার্বন, একটা লাস্ট কার্বন। আমরা উভয় দিক থেকে দেখতে পাচ্ছি যে শাখাগুলো কাছেই আছে, 1 নাম্বারে, একই নাম্বারে আছে।
তাই যে কোনো দিক থেকে আমি নাম্বারিং শুরু করতে পারি। যে কোনো দিক থেকে শুরু করলে দেখো আমাদের 2 এবং 3 নাম্বারই শাখা আছে, তাই আমরা এইভাবে নাম্বারিং করতে পারি। এই ক্ষেত্রে আমার 2টা শাখার নাম আগে লিখতে হবে। 2,3 ডাইমিথাইল, 2,3 ডাইমিথাইল, যেহেতু মূল চেইন 4 কার্বনের তাহলে বিউট, আমাদের আবার এল আছে তাহলে বিউট 1,4 ডাইএল, বিউট 1,4 ডাইএল। যৌগটার নাম দাঁড়ালো 2,3 ডাইমিথাইল বিউট 1,4 ডাইএল। তাহলে যৌগে যদি 2 বার CHO কার্যকরী মূলক থাকে তাহলে আমাদের এই নিয়ম প্রযোজ্য। আচ্ছা, এখন তৃতীয় নিয়মটা আমাদের কি বলেছে দেখি। তৃতীয় নিয়মটা বলেছে যৌগে যদি 3 বা ততোধিক বার CHO কার্যকরী মূলক থাকে তাহলে এই ক্ষেত্রে কার্যকরী মূলকগুলোকে মূল চেইনে বাইরে রাখবো। CHO কার্যকরী মূলক যদি 3 বা তার বেশি বার থাকে তবে মূল চেইনে CHO কার্যকরী মূলককে না রেখে মূল চেইন গঠন করব। আর এই কার্যকরী মূলকে CHO নামের ক্ষেত্রে আমাদের কার্বালডিহাইড শব্দটা ব্যবহার করব। তাহলে CHO যতবার রয়েছে ততবার ট্রাই টেট্রা কার্বালডি এরকম কার্বালডিহাইড শব্দটা ব্যবহার করব। দেখো তাহলে আমি নিয়মটা আরেকবার রিপিট করি। যদি 3 বা ততোধিকবার CHO মূলক থাকে তাহলে তাদেরকে মূল চেইনে বাইরে রাখবো, এতে মূল চেইনের নামটা অ্যালকেনে গঠন করব। অ্যালকেনে নাম লেখার পরে কততে কার্বালডিহাইড আছে তত সংখ্যা সহ আমরা কার্বালডিহাইড লিখব। এই ক্ষেত্রে কার্বালডিহাইডটাকে কিন্তু শাখার ন্যায় লিখব, তবে শাখার মতো মূল নামের পূর্বে লিখব না, মূল নামের পরে লিখব। যেহেতু কার্বালডিহাইড এখানে শাখার ন্যায়, শাখা কিন্তু নয়, তাই তাদেরকে আমরা শাখা হিসেবে ধরে নিয়েছি তাদের সংখ্যা বেশি হওয়ার জন্য। তাই এই জন্য কার্বালডিহাইডকে মূল নামের পরে লিখতে হবে। দেখো তাহলে আমাদের এখানে এই যোগে 3 বার কার্বালডিহাইড আছে, CHO 3 বার আছে, তাহলে তাদেরকে বাদ দিয়ে আমি দীর্ঘ চেইন গঠন করলাম। আচ্ছা, দীর্ঘ চেইনে আমাদের এই যে CHO 3 বার আছে। এবার যেদিক থেকে অধিক সংখ্যক CHO কাছে সেদিক থেকে নাম্বারিং 1, 2, 3, 4, 4 কার্বনের আমাদের মূল যৌগ। তাহলে 4 কার্বনের এই মূল যৌগকে আমরা অ্যালকেন নামে নামকরণ করব। 4 কার্বনের মূল যৌগকে আমরা অ্যালকেনের নামে লিখব। তাহলে আমাদের যৌগটা দাঁড়াচ্ছে কি বিউটেন। আচ্ছা, কার্বালডিহাইড কততে আছে? 1, 2, 3, 1, 2, 3 ট্রাইকার্বালডিহাইড। তাহলে যৌগের নাম বিউটেন 1, 2, 3 ট্রাইকার্বালডিহাইড। কিছু কিছু ক্ষেত্রে আমাদের এখানে বিউটেনের মূল শব্দ বিউট ব্যবহার করা হয়েছে। আসলে 1993 সালের পরবর্তী নিয়ম হচ্ছে অ্যালকেন অনুসারে নামকরণ করে তারপর আমাদের কার্বালডিহাইড শব্দ যোগ করা। তাই আমরা এখানে অ্যালকেন নামটাই কিন্তু ব্যবহার করবো, এটা 1993 পরবর্তী নিয়ম। দেখো আমাদের পরবর্তী যে যৌগটা আছে এই ক্ষেত্রে CHO 4 বার আছে। আমরা দেখতেছি মূল চেইনটা মাত্র 2 কার্বনের। 2 কার্বনের মূল চেইনে আমাদের 4 বার না 3 বার রয়েছে। তাহলে CHO আছে 1টা, 2টা, 3টা CHO আছে। তাহলে মূল চেইনে যেই দিক থেকে CHO বেশি কাছে পাবো সেই দিক থেকে নাম্বারিং করবো। তাহলে 1, 2, 2 কার্বন বিশিষ্ট যৌগ। তাহলে এই যৌগের নাম হচ্ছে ইথেন। কততে কার্বালডিহাইড আছে? 1, 1, 2, 1, 1, 2, তার মানে 3 বার আছে, তাই ট্রাইকার্বালডিহাইড। তাহলে ইথেন 1, 1, 2 ট্রাইকার্বালডিহাইড। আমাদের কিছু কিছু বইতে ইথেন শব্দের অ্যালকেনের ই বাদ দিয়ে ইথান শব্দ ব্যবহার করা রয়েছে। আসলে ইথান শব্দগুলো আমরা 2 কার্বন 3 কার্বন এদের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, যেমনটা অ্যালকোহলের ক্ষেত্রে করেছিলাম। আচ্ছা, এবার অতিরিক্ত কিছু প্র্যাকটিস আমরা দেখে নিই। দেখো পরের যে উদাহরণটা দেওয়া আছে সেই উদাহরণটার ক্ষেত্রে দেখো আমাদের এখানে CHO মূলক রয়েছে 2 বার, আমাদের CHO মূলকের সাথে 500 সিকল রয়েছে। আচ্ছা, তাহলে CHO মূলকের সাথে 500 সিকল আমরা যদি CH মূলককে মূল চেইনে না রাখি তাহলে কিন্তু দেখো আমাদের আরেকটা জটিলতাপূর্ণ অংশ তৈরি হচ্ছে। তাহলে এখন এই ক্ষেত্রে আমাদের করণীয় হলো ওই জটিলতাপূর্ণ অংশের নাম সাধারণ পদ্ধতিতে করতে হবে, কারণ CHOকে তো মূল চেইনে বাইরে রাখা সম্ভব না। একটা CHOকে মূল চেইনে রাখবে, একটাকে বাইরে রাখবে, এইভাবে রাখা সম্ভব না। আবার দেখো আমাদের 2টা যদি CHO থাকে তবে কিন্তু তাকে মূল চেইনেই রাখতে হবে সক্রিয়তার প্রায়োরিটির ভিত্তিতে। তাই এই হলো আমাদের দীর্ঘ চেইন।
এই যদি আমাদের দীর্ঘ চেইন হয় 4 কার্বন বিশিষ্ট এই যৌগটা তাহলে শাখার ন্যায় যুক্ত আছে, 4 কার্বন বিশিষ্ট এই যৌগটা শাখার ন্যায় যুক্ত আছে, তখন আমরা একে শাখার ন্যায় যুক্ত করব। আচ্ছা, তাহলে আমাদের দেখো 1 2 3 4 4 কার্বন বিশিষ্ট যৌগ, সরি আমাদের নাম্বারিংটা উল্টা হলো, তাহলে যে দিক থেকে আমাদের শাখা কাছে সেদিক থেকে নাম্বারিং, তাহলে 1 2 3 4। দেখো 2 নম্বরে আমার একটা শাখা আছে, তাহলে এই শাখাটা হচ্ছে বিউটাইল শাখা, 4 কার্বনের বিউটাইল, কিন্তু সিএইচ থাকে, এটা হচ্ছে আইসোবিউটাইল শাখা, আইসোবিউটাইল। তাহলে 2 আইসোবিউটাইল, আইসোবিউটাইল 4 কার্বন, তার মানে বিউট। 1,4 ডাইঅ্যাল। তাহলে 2 আইসোবিউটাইল বিউট 1,4 ডাইঅ্যাল, এই হচ্ছে যৌগটার নাম। তো অনেক বইতে আমাদের এই টাইপসের যৌগগুলোর ক্ষেত্রে নামের কিছু ভিন্নতা আছে, আমি ভিন্নতা একটু বোঝাই বলি, আর কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট সেটাও আমি বুঝিয়ে বলছি। দেখো সেই সকল ক্ষেত্রে নামকরণের ক্ষেত্রে মূল চেইনে এই সিএইচওকে রাখা হয়নি, সিএইচওকে মূল চেইনে বাইরে রাখা হয়েছে। তাহলে সিএইচওকে যদি মূল চেইনে বাইরে রাখি, আমরা 2টা সিএইচও এরকম আলাদা আলাদা ছিল, তো এই ক্ষেত্রে সিএইচও বলো CH3 বলো সবাকে শাখা হিসেবে চিহ্নিত করে নামকরণ করা হয়েছে। তাহলে শাখা হিসেবে সিএইচওকে চিহ্নিতকরণ করে আর আমাদের শাখা হিসেবে মিথাইলকে চিহ্নিতকরণ করে মূল চেইনটা অ্যালকেনে নামকরণ করা হয়েছে। কিছু কিছু রেফারেন্স বই এই ধরনের নামকরণ দিয়েছে, তবে যেহেতু কার্বন সংখ্যা 2টা আছে ওই ধরনের নামটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট নয়, আর ওই ধরনের নামগুলো হবে যখন আমাদের কার্যকরীমূলক সিএইচওর তুলনায় বেশি সক্রিয় হবে সেই সকল ক্ষেত্রে। মানে এখানে যদি জৈব অ্যাসিড থাকতো তবে ওই ধরনের নামকরণগুলো বেশি প্রযোজ্য হতো। তাই আমরা সচরাচর হাজারি স্যারের বই এবং সঞ্জিত কুমার গুরু স্যারের বই এই 2টা বইটাকেই ফলো করব, কারণ এই 2টা বইতে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট কনসেপ্টগুলো আলোচনা করা আছে। তাহলে এইভাবে নামকরণটা করা যাবে না, ওই ধরনের নামকরণ করতে হবে যখন সিএইচও থেকে বেশি সক্রিয় COOH থাকবে সেই সকল ক্ষেত্রে। আচ্ছা দেখো পরের যে উদাহরণটা আছে, তাহলে পরের যৌগের ক্ষেত্রে আমরা আগে গাঠনিক সংখ্যাটা দেখে নিই। CHO আছে, তাহলে CHO এর সাথে একটা CH2, তারপর CH এর একটা পার্শ্বশিকল CH3 আছে, তারপর আবার একটা CH আছে, এই CHO এর একটা পার্শ্বশিকল CH3 আছে, তারপর একটা CH2 আছে, তারপর আবার CH2 আছে, তারপর CHO আছে। দেখো এই যৌগে CHO আছে 2বার, যেহেতু 2বার রয়েছে তাহলে আমরা একটাকে 1 নাম্বার একটাকে শেষ নাম্বার ধরতে পারি। দেখো এখান থেকে শুরু করলে 1 2 3 4 সোজাভাবে চলে যাবে, আমাদের এখানে 2টা পার্শ্বশিকল পাবো মিথাইলের। আমরা যে দিক থেকে শাখা কাছে সেদিক থেকে এবার নাম্বারিং করব, কারণ CHO তো 1 নাম্বার হবেই। তাহলে 1 2 3 4 5 6 7, এই হলো আমাদের যৌগটার গাঠনিক সংকেত। এবার আসি নামে, তাহলে 3 4 2বার মিথাইল আছে, 3 4 ডাইমিথাইল, ডাইমিথাইল মূল চেইনটা 7 কার্বনের, তাহলে মূল শব্দ হচ্ছে হেপ্ট 17 ডাইঅ্যাল, হেপ্ট 17 ডাইঅ্যাল। তাহলে যৌগটার নাম কি দাঁড়ালো? যৌগটার নাম দাঁড়ালো 3 4 ডাইমিথাইল হেপ্ট 17 ডাইঅ্যাল, 3 4 ডাইমিথাইল হেপ্ট 17 ডাইঅ্যাল। এই হলো আমাদের অ্যালডিহাইড যৌগের নামকরণ। অ্যালডিহাইড যৌগের নামকরণের আমি একটু আবার সামারি দিয়ে আসি। যদি কার্বন সংখ্যা 1টা থাকে তাহলে সে 1 নম্বর কার্বন হবে, যদি কার্বন সংখ্যা 2টা থাকে, একটা ফার্স্ট একটা লাস্ট, সেই ক্ষেত্রে নাম্বার উল্লেখ করতে হবে। কার্বন সংখ্যা যদি 3টা থাকে, আমাদের কার্যকরীমূলক যদি 1টা থাকে তাহলে সেই ক্ষেত্রে সে সবসময় 1 নাম্বার হবে, নাম্বার উল্লেখের দরকার নেই। কার্যকরীমূলক যদি 2টা থাকে, একটা ফার্স্ট কার্বন একটা লাস্ট কার্বন হবে। কার্যকরীমূলক যদি 3 বা ততোধিক থাকে তারা মূল চেইনের বাইরে বসবে, এবং সেই ক্ষেত্রে আমাদের মূল চেইন অ্যালকেনের নাম অনুসারে নামকরণ করতে হবে। আচ্ছা এবার আমরা আসি আমাদের কার্বনিল মূলকের আরেকটা যৌগ, সেটা হচ্ছে কিটোন। সিও মূলককে সাধারণত আমরা কার্বনিল মূলক বলে থাকি, তার মানে অ্যালডিহাইড কিটোন এদেরকে একত্রে বলা হয় কার্বনিল যৌগ। তাহলে সিও মূলককে আমরা বলে থাকি কার্বনিল মূলক, তাই অ্যালডিহাইড কিটোন উভয় হলো কার্বনিল যৌগ। তাহলে আমাদের এবার আসি কিটোন। কিটোনের নামকরণের ক্ষেত্রে কার্যকরীমূলক CO,
তাহলে এই সিও মূলক থাকলে কিটোনের জন্য আমরা ওয়ান শব্দ যোগ করব, কিটোনের জন্য যোগ করব ওয়ান শব্দ। আসলে বাস্তবে বাংলায় যখন আমরা লিখবো তখন আমরা লিখবো ওন, ও দন্তের ন ওন, কিটোনের জন্য আমরা ওন শব্দ যোগ করব। দেখো প্রথম নিয়মটা আমাদের কি বলেছে, প্রথম নিয়মটা বলেছে যেই দিক থেকে সিও মূলক সবসময় মূল চেইনের মাঝে থাকবে, যেদিক থেকে সিও মূলক কাছে সেদিক থেকে নাম্বারিং করতে হবে। একাধিক সিও মূলক থাকলে ডাইটে ইত্যাদি শব্দ যোগ করতে হবে, অর্থাৎ অ্যাজ ইউজুয়াল অন্যান্য সমগোত্রকে যে নিয়মটা ছিল সেই নিয়মটা এখানে রয়েছে। আমরা তাহলে প্রথম যোগের ক্ষেত্রে নামকরণটা দেখি। দেখো এই ক্ষেত্রে একটা সিও মূলক রয়েছে, আমরা দীর্ঘ চেইন বাছাই করলাম। দীর্ঘ চেইনে সিও মূলক উভয় দিক থেকে 3 নম্বরের কাছে রয়েছে, যে দিক থেকে যাচ্ছে 3 নম্বরে রয়েছে, তাই সিও মূলকের তুলনায় কম সক্রিয় শাখাকে এবার প্রায়োরিটি দিব। কম সক্রিয় শাখা একটা রয়েছে, যে দিক থেকে এবার শাখার কাছে সেদিক থেকে নাম্বারিং। তাহলে 1 2 3 4 5, এই হচ্ছে আমাদের 5 কার্বনের দীর্ঘ চেইন। আচ্ছা, 5 কার্বনের দীর্ঘ চেইন বিশিষ্ট এই যৌগের এবার নামে আসি। দেখো শাখা রয়েছে 2তে, তাহলে 2 মিথাইল মূল যৌগ 5 কার্বনের। 5 কার্বনের জন্য আবার কি আছে, কিটোন। তাহলে আমাদের 5 কার্বনের মূল শব্দ হচ্ছে পেন্ট। ওন আছে কততে, 3-এ, তাহলে পেন্ট 3 ওন, পেন্ট 3 ওন। তাহলে আমাদের যৌগটার নাম দাঁড়ালো 2 মিথাইল পেন্ট 3 ওন, 2 মিথাইল পেন্ট 3 ওন। তবে এখানে একটা বিষয় আছে, আমাদের দেখো আমাদের যৌগের অ্যাকচুয়াল নিয়ম ছিল এই অ্যালকেনের ই বাদ দিয়ে আমাদের ওন শব্দ যোগ করা, অ্যালকেনের ই বাদ দিয়ে সেখানে ওন শব্দ যোগ করা। তার মানে আমার কিন্তু এখানে অ্যালকেনের ই যদি বাদ দিই, তাহলে আমার যদি সংক্ষিপ্তভাবে লিখতে চাই তাহলে পেন্টানোন 3 লিখতে পারি, পেন্টানোন 3। একাধিক কার্যকরী মূলক থাকলে আসলে এইভাবে লেখা যায় না, তাই আমরা এভাবে পাট করে প্র্যাকটিস করে থাকি। তাহলে পেন্টানোন 3, তাহলে আমাদের পরীক্ষার জন্য দুইটাই প্রয়োজনীয়, কারণ পরীক্ষা এমসিকিউ কোনটা দিবে বলা যাচ্ছে না, তাই দুইটাই আমরা শিখে রাখবো। তাহলে পেন্টানোন 3। অনেক ক্ষেত্রে আমাদের কিছু কিছু রেফারেন্স বইতে লেখা আছে অ্যালকেনের ই বাদ দিয়ে পেন্টান 3 ওন, পেন্টান 3 ওন। আসলে পেন্টান 3 ওন এটা অ্যালকোহলের জন্য যেমন প্রচলিত, আমাদের এই অন্যান্য যে জাতকগুলো আছে সেগুলোর জন্য প্রচলিত না, তাই আমরা পেন্টান 3 ওন নামটা মনে রাখবো না। আমরা শুধুমাত্র পেন্ট 3 ওন বা পেন্টানোন 3 এটাই মনে রাখবো। আর যদি পেন্টান 3 ওন আসে, অন্য অপশন না থাকে, তাহলে আমাদের বুঝতে হবে তারা অ্যালকেনের ই অ্যালফাবেট বাদ দিয়ে পেন্টান শব্দ ব্যবহার করে নামকরণ করেছে। অ্যালকোহলের ক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে নামকরণ দেখেছিলাম। পরের যৌগের নামকরণে আসি। দীর্ঘ চেইন 5 কার্বনের পেন্ট, ওন আছে 2 বার, তাহলে এখানে কিন্তু আমার পেন্ট শব্দ ব্যবহার করতে হবে। পেন্ট, পেন্টানোন একসাথে বলা যাবে না। পেন্ট কততে আছে, আমি যে দিক দিয়ে যাই 2 এবং 4 নাম্বারে কিন্তু মূলক রয়েছে, সিও মূলক রয়েছে। তাহলে 2 এবং 4 ডাইওন, তাহলে পেন্ট 2,4 ডাইওন। যৌগটার নাম দাঁড়ালো পেন্ট 2,4 ডাইওন। তো এই কিটোনের ক্ষেত্রে নামকরণে তেমন বেশি জটিল কোনো কনসেপ্ট নেই বা তেমন বেশি নিয়মও নেই। আমরা অতিরিক্ত যে প্র্যাকটিসগুলো আছে সেই প্র্যাকটিসগুলো একটু দেখে আসি। দেখো কিটোনের আরেকটা উদাহরণ রয়েছে, এখানে সিও মূলককে কিন্তু কার্বনিক সংকেত আকারে লেখা আছে, আসলে বাস্তবে ও কিন্তু কার্বনের সাথেই আছে, যার কারণে আমরা এই কার্বনকে মূল চেইনের মধ্যে রাখবো। দেখো দীর্ঘ চেইনে চলে গেলাম, সোজা চলে গেলে 1 কার্বন পেতাম, নিচে চলে আসলে 2 কার্বন, তাই আমরা নিচে আসব। এই যে আমরা টোটাল কার্বন পেয়েছি কিন্তু 8 কার্বন। এবার দেখো সিও মূলক যেদিক থেকে কাছে সেদিক থেকে নাম্বারিং করবো, তাই 1 2 3 4 5 6 7 8, 8 কার্বনের অক্ট, একটা শাখা। আমি মূল যোগে 3টা শাখা পেয়েছি, মিথাইল শাখা পেয়েছি। কততে সেই শাখা, 4 4 6 ট্রাইমিথাইল, 3 বার মিথাইল হয়েছে, ট্রাইমিথাইল 8 কার্বন, তার মানে অক্ট 2 ওন বা অক্টানন 2। তাহলে 446 ট্রাইমিথাইল অক্ট 2 ওন, 446 ট্রাইমিথাইল অক্ট 2 ওন, এই হলো আমাদের যৌগটার নাম। আমাদের অতিরিক্ত প্র্যাকটিসে একটা নতুন নিয়ম ছিল, সেটা হলো দ্বিবন্ধন ত্রিবন্ধনের তুলনায় কীটমূলক বেশি সক্রিয়, তাই যেদিক থেকে কীটমূলক কাছে আমরা সেদিক থেকে নাম্বারিং শুরু করব। দেখো এই যৌগের ক্ষেত্রে দীর্ঘ চেইন কোনো শাখা নেই, তাহলে উভয় দিক থেকে কীটমূলক 3 নম্বরে রয়েছে। এবার আমি প্রায়োরিটি দেবো কীটমূলকের তুলনায় কম সক্রিয় অ্যালকাইল মূলককে। তাহলে এই পাশ থেকে অ্যালকাইল কাছে,
কিটো কিন্তু সক্রিয়তার ভিত্তিতে আগে প্রায়োরিটি পেয়েছে, কিন্তু উভয় দিক থেকে কিটো একই নাম্বারে, তাই কিন্তু আমরা এই কাজটা করছি। 1 2 3 4 5 5 কার্বনের দীর্ঘ চেইন। আচ্ছা, আমাদের তাহলে মূল শব্দ হচ্ছে পেন্ট। আমাদের এই আইন ওয়াই দিয়ে হয় আর ওন ও দিয়ে হয়, তাহলে আমরা অবশ্যই ওনকে আগে লিখবো, আইনকে পরে লিখবো। তাহলে 3 ওন 1 আইন, 3 ওন 1 আইন। যৌগটা তাহলে নাম দেওয়া হলো পেন্ট 3 ওন 1 আইন, পেন্ট 3 ওন 1 আইন, এই হচ্ছে আমাদের যৌগটার নাম। তাহলে কিটোনের ক্ষেত্রে আমাদের তেমন বেশি জটিলতা হবে না, কিটোন এর তেমন বেশি জটিল নামকরণ নেই বা জটিল কোনো নিয়ম নেই। এবার আমরা আসি জৈব অ্যাসিডের কার্যকরীমূলক। এই জৈব অ্যাসিডের নামকরণটা ফুললি অ্যালডিহাইডের মতো, যার কারণে অ্যালডিহাইড যদি তুমি ক্লিয়ার করতে পারো জৈব অ্যাসিড অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে। জৈব অ্যাসিডের নামকরণ, তো জৈব অ্যাসিডের নামকরণ কিন্তু অ্যালডিহাইডের নামকরণের মতোই, শুধুমাত্র পার্থক্য হবে মূল শব্দে, অর্থাৎ আমাদের অ্যালডিহাইডে অ্যাল আর জৈব অ্যাসিডে ওইক অ্যাসিড, এটুকুই শুধু পার্থক্য রয়েছে। দেখো, আমাদের জৈব অ্যাসিডের নামকরণের ক্ষেত্রে মূল শব্দের সাথে আমরা যোগ করব ওইক অ্যাসিড, মূল নামের সাথে তাহলে কি যোগ হবে? ওইক অ্যাসিড শব্দ যোগ হবে, ওইক অ্যাসিড শব্দ যোগ করে নামকরণ করতে হবে। 1 নম্বর রুলস আমাদের দেখো কি বলেছে। 1 নম্বর রুলস বলছে জৈব অ্যাসিডের কার্যকরীমূলক COOH এক প্রান্তে থাকে বলে একে C1 ধরা হয়, এবং এই ক্ষেত্রে নাম্বার উল্লেখের প্রয়োজন নাই। তাহলে আমাদের মূল কার্বনকে সব কার্যকরীমূলকের কার্বনকে সবসময় 1 ধরবো, অর্থাৎ C1 ধরবো। আচ্ছা, এই ক্ষেত্রে নাম্বার উল্লেখের দরকার নেই। দেখো, আমাদের যে যৌগটা দেওয়া আছে এর ক্ষেত্রে কিভাবে সমাধান করা যায়। COOH আছে, ওটা সবসময় 1, তাই এখান থেকে শুরু করলাম, যে কোনো এক পাশে যে আমরা নাম্বারিং করব বা দীর্ঘ চেইন বাছাই করব, যে কোনো একদিকে চলে গেলাম, দীর্ঘ চেইন পেলাম 4 কার্বনের। আমি সোজা চলে গেলে কিন্তু কার্বন সংখ্যা হতো 5 কার্বনের, কিন্তু সেই ক্ষেত্রে সমস্যা হলো COOH কার্যকরীমূলক কিন্তু মূল চেইনের বাইরে চলে যেত, এটা আমাদের নিয়ম বহির্ভূত হতো। দেখো, কার্বন সংখ্যা 2 কার্বনের একটা শাখা, তাহলে এটা 1, কারণ COOH সবসময় একই হবে, 3 4। এবার আসি যৌগটার নাম কি হবে। তাহলে 2 এ আছে ইথাইল, 2 ইথাইল, আমাদের 4 কার্বন বিশিষ্ট ওইক অ্যাসিড, তাহলে বিউটানোইক অ্যাসিড, বিউট ওইক অ্যাসিড অর্থাৎ বিউটানোইক অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড। এই ক্ষেত্রে নাম্বার উল্লেখের দরকার নাই, কারণ বিউটানোইক অ্যাসিড সবসময় 1ই হবে, এই ক্ষেত্রে বিউটানোইক অ্যাসিড সবসময় 1 হবে, তাই নাম্বার উল্লেখের প্রয়োজন নেই। আচ্ছা, পরের যে উদাহরণটা আছে সেটা দেখো, COOH 1 নাম্বার, সোজা চলে গেলাম, 4 কার্বন বিশিষ্ট দীর্ঘ চেইন 1 2 3 4। এই ক্ষেত্রে একটা শাখা রয়েছে মিথাইল শাখা, শাখাটা রয়েছে 3-এ, তাহলে 3 মিথাইল, এটাও বিউটানোইক অ্যাসিড, 4 কার্বন বিশিষ্ট বিউটানোইক অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড। তাহলে যৌগের নাম দাঁড়ালো 3 মিথাইল বিউটানোইক অ্যাসিড। আচ্ছা, এবার যৌগের মধ্যে যদি আমাদের একাধিকবার COOH কার্যকরীমূলক থাকে, অর্থাৎ একের বেশি বার থাকে, তাহলে কি অ্যালডিহাইডের যে নিয়ম ছিল সেই নিয়মগুলোও কিন্তু এখানে ফিরে আসছে। দেখো, যদি যৌগের মধ্যে 2 বার থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, ডাইওইক অ্যাসিড রূপে এদের নামকরণ করব। আর একটা কার্যকরীমূলক COOH হবে 1 নাম্বার, অপরটা হবে লাস্ট নাম্বার। তাহলে COOH কার্যকরীমূলক যদি 2 বার থাকে তাহলে আমরা একটা ফার্স্ট একটা লাস্ট ধরবো, এই ক্ষেত্রে আমরা নামকরণের সময় ডাইওইক অ্যাসিড রূপে নামকরণ করব। দেখো, 2টা কার্যকরীমূলক আছে, যে কোনো দিক থেকে নাম্বারিং করা যায়, 1 2 3 4, তাহলে 500 শিকল নাই, তাহলে সরাসরি বিউট কি আছে, ডাইওইক অ্যাসিড আছে। এই ক্ষেত্রে নাম্বার উল্লেখের দরকার নাই, কারণ সরল চেইনে নাম্বার উল্লেখ করতে হবে না, যদি 500 শিকল থাকে তবুই শুধু নাম্বার উল্লেখ করব। তাহলে বিউট ডাইওইক অ্যাসিড, ডাইওইক অ্যাসিড। তাহলে 500 শিকল না থাকলে নাম্বার উল্লেখের প্রয়োজন নাই। আচ্ছা, এবার পরের উদাহরণটা দেখো, এখানেও 2টা COOH আছে, তাহলে একটা ফার্স্ট একটা লাস্ট, এটাই হচ্ছে আমাদের দীর্ঘ চেইন। দীর্ঘ চেইন নির্ণয় কিন্তু খুব সহজ, এখানে আমরা এটা CH3 দিলাম, এটা দিলাম CH2 CH3। দেখো, এই ক্ষেত্রে যে কোনো দিক থেকে আমরা নাম্বারিং শুরু করতে পারি, কারণ উভয় দিক থেকে কিন্তু 2 নাম্বারে আমার 500 শিকল আছে। আচ্ছা, তাহলে 1 2 3 4 5। তোমরা যদি এ পাশ থেকে শুরু করতাম যৌগের নাম কিন্তু একটু ভিন্ন হতো, তবে উভয় নামের গাঠনিক সংখ্যা সেম, তাহলে আমাদের কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকছে না। দেখো, তাহলে এই ক্ষেত্রে 2 অ্যালফাবেটিকভাবে ইথাইল আগে, 2 ইথাইল,
তারপর 4 মিথাইল 5 কার্বন বিশিষ্ট মূল চেইন, তার মানে পেন্টেন। তাহলে মূল শব্দ হচ্ছে পেন্ট। ডাইওয়িক অ্যাসিড, পেন্ট ডাইওয়িক অ্যাসিড। তাহলে যৌগটার নাম দাঁড়ালো 2 ইথাইল 4 মিথাইল পেন্ট ডাইওয়িক অ্যাসিড। 2 ইথাইল 4 মিথাইল পেন্ট ডাইওয়িক অ্যাসিড। এটা আমাদের 2013 সালের পরবর্তী নিয়ম অনুসারে 2003-এর পরবর্তী নিয়ম অনুসারে যে মিথাইল ইথাইল যেহেতু সমশক্তি সম্পন্ন শাখা, এদের সক্রিয়তা দুইটারই সেম, যার কারণে এক্ষেত্রে তুমি যে কোনো একদিক থেকে নাম্বারিং করতে পারো। তাহলে মিথাইল ইথাইল এই দুইটার সক্রিয়তা সেম, তাই তুমি যে কোনো একদিক থেকে নাম্বারিং করতে পারো। এটা 2003-এর পরবর্তী নিয়ম। এবার আসি, আমাদের কার্যকরীমূলক COO যদি 3 বার বা তার বেশি বার থাকে তবে তাকে মূল চেইনের বাইরে রাখবো, এবং নামের ক্ষেত্রে সেই ক্ষেত্রে কী করব, আমাদের কার্বক্সিলিক অ্যাসিড রূপে তার নামকরণ করব। দেখো অ্যালডিহাইডের ক্ষেত্রে যে নিয়মটা ছিল সেই নিয়মই কিন্তু আমরা এখানে উপয়োগ করছি। তাহলে COO যদি 3 বা ততোধিক বার থাকে মূল চেইনের বাইরে তাকে রেখে দিব এবং তাকে কার্বক্সিলিক অ্যাসিড নামে নামকরণ করব। আচ্ছা দেখো আমাদের এখানে 1 2 3 4 4বার রয়েছে COOH, দীর্ঘ চেইন 3 কার্বন বিশিষ্ট, 1টা 2টা 3টা 4টা। তাহলে COOH রয়েছে কয়বার? 4বার রয়েছে COOH। আচ্ছা তাহলে যে দিক থেকে COOH কাছে সেদিক থেকে নাম্বারিং করতে হবে। তাহলে 1 2 3। এটা আসে 3 কার্বন বিশিষ্ট আমার মূল যৌগ। তাহলে 3 কার্বন বিশিষ্ট মূল যৌগের ক্ষেত্রে আমার নামগুলো অ্যালকেনের নামকরণ অনুসারে কিন্তু এখানে লিখতে হবে। তাহলে 1 2 3 3 কার্বনের প্রোপেন, 3 কার্বনের অ্যালকেন, তার মানে প্রোপেন। প্রোপেনে কতবার কার্বক্সিলিক আছে? 1 1 2 3। কয়বার আছে? তাহলে 4বার, মানে টেট্রা কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে যৌগটার নাম হলো প্রোপেন 1 1 2 3 টেট্রা কার্বক্সিলিক অ্যাসিড। তো এইটা মোটামুটি আমাদের 1997 সালের পরের নিয়ম। 1997 সালের পরে এই নিয়মটা বিশেষভাবে প্রযোজ্য ছিল। তবে আমাদের কিছু কিছু বইতে এখানে মূল শব্দ 3 কার্বনের জন্য প্রোপ ব্যবহার করা হয়েছে, মূল শব্দ প্রোপ ব্যবহার করা হয়েছে। এই ক্ষেত্রে মূল শব্দ প্রোপ ব্যবহার করা যাবে না, কারণ আমাদের 1997 সালের পরের নিয়ম অনুসারে এখানে অ্যালকেনের নামকরণ করতে হবে, তাই অ্যালকেনের নাম অনুসারে এই নামটা লিখতে হবে। দেখো পরবর্তী যে যৌগটা রয়েছে সেই যৌগে দেখে আসি। তাকে গাঠনিক সংকেতটা আমরা লিখে ফেলি। এই যে CH3, তার সাথে আছে একটা CH, COOH কার্যকরীমূলক, তাহলে উপরে লিখে দিলাম। পাশে আবার CH, এর সাথেও একটা COO কার্যকরীমূলক আছে, তারপর একটা CH2, তারপর CH, এর সাথেও জৈব অ্যাসিডের কার্যকরীমূলক, তারপর CH2 CH3। দেখো এই হচ্ছে আমার যৌগ, 3 বার রয়েছে, তাই মূল চেইনের বাইরে আমরা একে নিয়ে নিব। আচ্ছা মূল চেইনের বাইরে যখন নিয়ে নিলাম, আমার দীর্ঘ চেইন হলো এই যে এটা 1 কার্বন 2 3, 3টা রয়েছে জৈব অ্যাসিডের কার্যকরীমূলক। যেদিক থেকে কাছে কার্যকরীমূলকগুলো সেদিক থেকে নাম্বারিং করছি। আমাদের মূল চেইন 7 কার্বনের, তাহলে 7 কার্বনের মূল চেইন। তো 7 কার্বনের যৌগের নাম হচ্ছে হেপটেন। কততে আমাদের আছে কার্যকরীমূলক? 2 3 5, 3 বার আছে। তাহলে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। যৌগটা তাহলে নাম দাঁড়ালো হেপটেন 235 ডাইকার্বক্সিলিক অ্যাসিড। আচ্ছা আমরা এবার 2-1টা অতিরিক্ত প্র্যাকটিস দেখে আসি জৈব অ্যাসিডের কার্যকরী মূলকের ক্ষেত্রে। দেখো এই ক্ষেত্রে অ্যালডিহাইডের মধ্যে কিন্তু নাম সিমিলার ছিল, একটা কার্যকরী মূলক, 2বার কার্যকরী মূলক এবং 3বার কার্যকরী মূলক, 3 ধরনের নামকরণ ছিল। আচ্ছা এবার অতিরিক্ত প্র্যাকটিস। এই যৌগের ক্ষেত্রে দেখো আমাদের যে কার্যকরী মূলক রয়েছে COOH, এখান থেকে শুরু করবো। এখন কথা হলো যাবো কোন দিকে? যদি এই দিকে চলে যায়, দেখো এই অংশের নাম জটিলতা, কারণ একটা অ্যালকাইল শাখার মধ্যে ক্লোরো শাখা রয়েছে, তাই আমাদের এই দিকেই ফিরে আসতে হলো। এখন এই দিকে যে ফিরে আসলাম, এই অংশের নামটাও কি? জটিলতা। এই অংশের নামে তাহলে কি থেকে যাচ্ছে? জটিলতা থেকে যাচ্ছে। আচ্ছা থাক, আমাদের ওই অংশের নামটা এবার কি করব? সাধারণ পদ্ধতিতে লিখে ফেলবো। তাহলে এটা ক্লোরোমূলক, জৈব অ্যাসিডের 1 2 3
4, 4 কার্বন বিশিষ্ট যৌগ, এটা বিউটাইল যৌগ। আচ্ছা, এখন বিউটাইল যৌগের ক্ষেত্রে আমরা যখন সাধারণ পদ্ধতিতে নামকরণ করি তখন আমরা দেখছিলাম যে বিউটাইলের ক্ষেত্রে CH থাকলে একবার হয় আইসোবিউটাইল আর আরেকবার হয় সেকেন্ডারি বিউটাইল। একবার হয় আইসোবিউটাইল, আরেকবার হয় সেকেন্ডারি বিউটাইল। এখন সেকেন্ডারি বিউটাইলটা কখন হয়? যখন আমাদের এই CH কার্যকরী মূলকের সাথে দুই পাশে দুইটা পার্শ্ব শিকল থাকে, তখন তাকে আমরা সেকেন্ডারি বললাম। তাহলে এখানে আমরা আইসোবিউটাইল শব্দটা ব্যবহার করব। তাহলে বি দিয়ে শুরু, তাই আমরা আইসোবিউটাইল বলতেছি। টু আইসোবিউটাইল আইসোবিউটাইল। 4-এ আছে ক্লোরো, 4 ক্লোরো, 4 কার্বন বিশিষ্ট যৌগ, তাহলে বিউটানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড, এই হচ্ছে যৌগটার নাম। তাহলে 2 আইসোবিউটাইল 4 ক্লোরো বিউটানোয়িক অ্যাসিড। আচ্ছা, পরের যে যৌগ আছে দেখি, পরের যৌগটার ক্ষেত্রে দেখো COOH, এর সাথে একটা আছে CH2, একটা আছে CH, পার্শ্ব শিকল আছে CH3, মাথার উপরে দিয়ে দিলাম। আবার আছে পাশে CH, পার্শ্ব শিকল COOH, উপরে দিয়ে দিলাম। পাশে আছে CH2, তারপরে আছে CH2, তারপরে আছে COOH। দেখো আমার যৌগে কিন্তু COOH আছে 3 বার, যৌগে COOH আছে 3 বার। তাহলে আমরা অবশ্যই কি করব? একে মূল চেইনে বাইরে রেখে দেব। দেখো 1 2 3 4 5, একটা আছে মিথাইল শাখা, যেদিক থেকে COOH মূলক কাছে সেদিক থেকে নাম্বারিং। দেখো 1 2 3, 1 2 3, যেদিক থেকে যাই 3 নম্বরে রয়েছে। তাহলে যেদিক থেকে শাখা কাছে এবার শাখাকে প্রাধান্য দিব। শাখাকে প্রাধান্য দিয়ে 1 2 3 4 5। আমার যৌগটার নাম হলো 2 মিথাইল কয় কার্বন? 5 কার্বন। তাহলে পেন্টেন কততে আছে? 1 3 5। ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে 2 মিথাইল পেন্টেন 1 3 5 ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড, এই হচ্ছে আমাদের যৌগটার নাম। আচ্ছা, আমাদের এই জৈব অ্যাসিডের নামের পরে আমরা আসি জৈব অ্যাসিডের একটা জাতক, সেটা হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রেট এই যৌগের নামের ক্ষেত্রে। আচ্ছা, অ্যাসিড অ্যানহাইড্রেট শব্দটা দেখে আমরা বুঝবো যে এটা অ্যাসিড অ্যানহাইড্রেট বা অ্যাসিডের জাতক। তাহলে অ্যাসিড অ্যানহাইড্রেট মূলত কার জাতক? জৈব অ্যাসিড জাতক। আচ্ছা দেখো, জৈব অ্যাসিড জাতক হওয়ার জন্য যেমন এই যে এই যৌগটা CH3 COOH, এটা আসলে ইথানোয়িক অ্যাসিড। দেখো আমি পাশে আরেকটা ইথানোয়িক অ্যাসিড লিখছি, দুইটা ইথানোয়িক অ্যাসিড। তাহলে এই 2 ইথানোয়িক অ্যাসিড থেকে আমি যখন 1 মোল পানি অপসারণ করে নিব, তখন আমার নতুন যে গঠনটা হবে সেই গঠনটা দেখো কেমন হচ্ছে। CH3 CO, এই যে এখানকার অক্সিজেন, আরেকটা CO, তারপর CH3, যৌগটার গঠন এমন হচ্ছে। এটা মূলত অ্যাসিড অ্যানহাইড্রাইডের গঠন। কার গঠন? অ্যাসিড অ্যানহাইড্রাইডের গঠন। অ্যাসিড অ্যানহাইড্রাইডের কার্যকরীমূলক COO। তাহলে এই ক্ষেত্রে আমাদের নামকরণের মূল নিয়ম হলো মাঝের অক্সিজেনকে চিন্তা করতে হবে, উভয় পাশে কার্বন সংখ্যা সেম আছে কিনা দেখতে হবে। যদি সেম থাকে তবে সেই কার্বন সংখ্যা কত? দেখো এখানে 1 2, কয় কার্বন আছে? 2 কার্বন। 2 কার্বন বলতে সে জন্ম লাভ করেছে ইথানোয়িক অ্যাসিড থেকে। 2 কার্বন আছে, তার অর্থ হচ্ছে সে ইথানোয়িক অ্যাসিড থেকে উৎপন্ন হয়েছে, তাই এটার নাম হবে ইথানোয়িক অ্যানহাইড্রাইড। অ্যাসিডের জায়গায় শুধু অ্যানহাইড্রাইড শব্দ ব্যবহার করতে হবে, ইথানোয়িক অ্যানহাইড্রাইড। যদি যৌগটা এমন হতো যে ধরো একটা ছিল ইথানোয়িক অ্যাসিড আর আরেকটা ছিল প্রোপানোয়িক অ্যাসিড, তো এই ক্ষেত্রে যখন আমরা 1 মোল পানি এখান থেকে বাদ দিয়ে দিতাম, পানি বাদ গেলে আমাদের দেখো যৌগটার গঠন হতো CH3 COO CO CH2 CH3। তাহলে মূল অক্সিজেন যে মাঝে আছে সেই মাঝের অক্সিজেনের উভয় পাশে কার্বন সংখ্যা কোনটার কত? একটা 2 একটা 3। তাহলে একটা মিথানোয়িক অ্যাসিড থেকে এসেছে, আরেকটা অংশ এসেছে ইথানোয়িক অ্যাসিড থেকে, তাই নাম হতো ইথানোয়িক, আমাদের অ্যালফাবেটের ভিত্তিতে তাকে ইথানোয়িক হতো ইথানোয়িক প্রোপানোয়িক অ্যানহাইড্রাইড। একটা ইথানোয়িক অ্যাসিড থেকে এসেছে তাই এটা ইথানোয়িক প্রোপানোয়িক অ্যানহাইড্রাইড।
তাহলে কোন জাতক থেকে এসেছে সেই জাতকের নামের পরে অ্যানহাইড্রাইড শব্দটা যোগ করতে হবে, তাহলে আমাদের যোগের নামকরণ হয়ে যাবে। আচ্ছা, আমরা তাহলে নিয়মে আবার ফিরে যাই বা আমাদের প্র্যাকটিসে ফিরে যাই। দেখো, তাহলে আমাদের অ্যাসিড অ্যানহাইড্রাইডের প্রথম যে নিয়মটা বলেছে সেটা হলো অ্যাসিডের নামের পরিবর্তে, জৈব অ্যাসিডের নামের পরিবর্তে অ্যানহাইড্রাইড শব্দ যোগ করতে হবে। তাহলে অ্যাসিড শব্দের পরিবর্তে অ্যানহাইড্রাইড শব্দ যোগ করতে হবে। আচ্ছা, প্রথম নিয়মটা বলেছে যদি অক্সিজেনের, এই যে অ্যানহাইড্রাইডের অক্সিজেনের উভয় পাশের কার্বন সংখ্যা সমান হয়, তাহলে কোন জাতক থেকে উৎপন্ন হয়েছে তার সাথে অ্যানহাইড্রাইড, এখানে একটা জৈব অ্যাসিডের নামের অ্যানহাইড্রাইড হবে। দেখো, এখানে কার্বন সংখ্যা উভয় পাশে একটা করে, তাই এটার নাম হচ্ছে মিথানোয়িক, কারণ এটা মিথানোয়িক অ্যাসিড থেকে এসেছে। মিথানোয়িক অ্যাসিডের পরিবর্তে শুধুমাত্র অ্যানহাইড্রাইড শব্দ ব্যবহার করব, অ্যানহাইড্রাইড, মিথানোয়িক অ্যানহাইড্রাইড। একইভাবে দেখো, এই যৌগের উভয় পাশে কার্বন সংখ্যা সিমিলার, দুইটা